আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাকি সব শিক্ষকরা এগিয়ে আসলেন। পাশে একদল মেয়ে শাহিনুর মাহিকে নিয়ে বলাবলি করছে। স্যারের জন্মদিন আর তাতে শাড়ি পরে চলে এসেছে নূর ম্যাম, যেন আজ ওনাদের এঙ্গেজমেন্ট। কি একটা অবস্থা! সামনে থাকা সবকিছু সাপসা দেখছে কুহু। রনক ভাই তাকে স্বীকৃতি দিল না। ধূপধাপ এলোমেলো পা ফেলে বিশাল ভবনের ভেতর চলে গেল সে। বিষয়টা দৃষ্টিগোচর হলো না রনকের। কুহুর রাগ কষ্ট স্পষ্ট তার চোখে ধরা দিয়েছে। কুহু এখানে পড়বে বলে ইচ্ছে করে বিয়ের ব্যাপারটা চেপে গেছে রনক। সব মিলিয়ে তার কাছে মনে হয়েছে এটা বলা ঠিক হবে না। রিশা ছুটেছে ৫তলা ভবনে। শূন্য কক্ষে জানালার ধারে বেঞ্চিতে বসে আছে কুহু। চোখের জল গাল ভিজিয়ে থুতনি চুয়ে পড়ছে। নাকটা রক্তিম হয়ে উঠেছে। বাম হাতের উল্টো পিঠে বারংবার মুছে যাচ্ছে সে। দরজার কাছে দাঁড়িয়ে লক্ষ্য করল রিশা। ধীর পায়ে এগিয়ে এসে বলল, কাঁদছিস কেন কুহু? রিশার কথা শুনে পাশ ফিরে তাকালো না কুহু। কোনো রকম উত্তর দিল না। কণ্ঠনালী শক্ত হয়ে চেপে আছে। চোখ উপচে জল গড়াচ্ছে। কুহুর মাথায় হাত রাখলো রিশা। ঘাড় ঘুরিয়ে ভাঙ্গা স্বরে বলল কুহু, আমার সামনে সব জলের মতো পরিষ্কার রিশু। রনক ভাই আমায় মানতেই পারেনি, বরং এতদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আশেপাশে সবাই কত রকম কথা বলছে নতুন ম্যাম আর তোর ভাইকে নিয়ে, তবু তিনি নিজেকে অবিবাহিত বললেন। এবারে কি বোঝায় বল? হ্যাঁ শুনেছি আমি, কিন্তু আমার কথা হচ্ছে তুই কান্না কেন করবি? তুইও তো মন থেকে মেনে নিতে পারিসনি বিয়েটাকে। এখন এই সম্পর্ক নিয়ে ভাইয়া যাই বলুক, এতে কি আসে যায় বল? ক্রুদ্ধ স্বরে বসা থেকে দাঁড়িয়ে বলল কুহু, আসে যায় রিশু, আমার কষ্ট হচ্ছে। ওই কথাটা আমি মেনে নিতে পারছি না, এবং ওই শাহিনুর ম্যামকে আমার অসহ্য লাগছে। একদমই সহ্য হচ্ছে না। আমি এখানে পড়বই না। রিশা স্তব্ধ হয়ে কুহুর কথা শুনছিল। কুহুর চোখে মুখে জেলাসি। এটাই তো ভালোবাসার লক্ষণ। নিজের মানুষটার প্রতি অধিকার খাটানো, সেটা জোর গলায় বলতে পারা, এসবই তো ভালোবাসারই ইঙ্গিত বহন করে। রিশার ঠোঁটের কার্নিশে মৃদু হাসি ফুটে উঠল। তপ্তশ্বাস ফেলে কুহুকে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ বুঝলাম তোর কষ্ট হচ্ছে, আর এও বুঝলাম তুই আমার ভাইকে ভালোবাসিস, যার জন্য সামান্য কারণে এত উত্তেজিত হয়ে যাচ্ছিস, সীমাহীন কষ্ট পাচ্ছিস। জানালা গলিয়ে দৃষ্টি বাইরে রেখে নাক টেনে বলল কুহু, ভালোবাসি না আমি তোর ভাইকে। তুই একদম আর উল্টাপাল্টা কিছু বোঝাবি না আমায়। দীর্ঘশ্বাস ফেলে বলল রিশা, ঠিক আছে বোঝাবো না, ভাইয়া যা ইচ্ছে হয় বলুক শাহিনুর ম্যামকে, তাতে তোর কি? ভাইয়াকে তুই হারিয়ে ফেললেই বা কি বল? রিশার কথাগুলো ভালো লাগলো না। কুহুর ভীষণ কষ্ট হচ্ছে। রনক ভাই হারিয়ে যাবে বা অন্য কারো হয়ে যাবে, কথাটা ভাবতেও পারছে না কুহু। সবকিছু অসহ্য আর বিরক্তিকর লাগছে। রিশা আনমনে বাইরে তাকিয়ে ভাবতে বসলো। প্রিয় মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখা খুব যন্ত্রণাদায়ক, অথচ তার খুশির জন্য নীরবে হাসি মুখে চলে আসতে হয়। দিন শেষে মন মানে, বরঞ্চ প্রতিনিয়ত মন মস্তিষ্কের সঙ্গে চলে যুদ্ধ। কুহু খুব অনায়াসে ভেতরে থাকা কষ্টটুকু প্রকাশ করে দিচ্ছে। অধিকার আছে বলেই অথচ রিশা দিনের পর দিন কষ্ট চেপে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কুহুর এই পাগলামো দেখে ভালো লাগছে রিশার। খুব শীঘ্রই হয়তো নিজের অনুভূতিটুকু প্রকাশ করবে কুহু। দরজার বাইরে দাঁড়িয়ে এতক্ষণ কুহুর সমস্ত কথা শুনছে রনক। এসেছিল নির্বোধ মেয়েটাকে বোঝাতে। এখন মনে হচ্ছে উল্টো আরো জেলাসি বাড়িয়ে দিতে হবে। তবে রনকের কার্য হাসিল হতে বেশি সময় লাগবে না। দুহাতে চোখ মুছে উঠে দাঁড়ায় কুহু। রিশার দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, শাহিনুর ম্যাম কি আমার চেয়েও বেশি সুন্দরী দেখতে? কুহুর কথায় বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো রিশা। মনে হচ্ছে সব দিকেই হিংসায় জর্জরিত হয়ে গেছে কুহু। থুতনিতে হাত রেখে আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল রিশা, কোথায় শাহিনুর মাহি ম্যাম আর কোথায় তুই? আমাদের কলেজে কত ছেলে পেলে তোর পেছনে ঘুরেছে, সে কথা কি ভুলে গেছি আমি? তোর ভাই তো বোঝে না, চোখের সামনে সুন্দরী মেয়ে সারাক্ষণ ঘুরঘুর করলেও বাইরে এসে এইসব মহিলাদের দিকেই নজর দেবে। এটা আমার খারাপ লাগবে না বল? তুই এক কাজ করতে পারিস, সারাক্ষণ সেজে গুজে থাকবি, তাহলে দেখবি ভাইয়ার নজর এদিক সেদিক যাবে না। কুহু যেন ঘোর ভাবনায় পড়ল। এই মুহূর্তে কিভাবে রনক ভাইকে নিজের দিকে আকর্ষিত করবে সেটাই মাথায় ঘুরতে থাকলো। ঈষৎ হেসে প্রস্থান করলো রনক। আচমকায় মন ভীষণ ভালো হয়ে গেল তার। সম্ভব হলে এই মুহূর্তে শাহিনুর মাহি ম্যামকে বড়সড় একটা ধন্যবাদ দিয়ে আসতো। তার জন্যই কুহুর মনের কথাটা অনায়াসে জানা হয়ে গেল। অথচ এই বিষয়টা নিয়ে সংশয় ছিল রনক। আদৌ কুহুর মনে তার অস্তিত্ব আছে কিনা? বোকা মেয়ে নিজের অনুভূতিটুকুই বুঝতে পারে না, সে কি করে অন্যের ভালোবাসা উপলব্ধি করবে?
ক্লাস করানোর সময় বেশ গম্ভীর ভাব নিয়েছিল রনক। কুহুকে যেন চিনেও না আসে। অনেকদিন পর রূপসা, সোহা, নয়ন আর আরিয়ানের সঙ্গে দেখা হলো কুহু, রিশার। ছুটির পর ক্যাম্পাসে আড্ডা হলো বন্ধু মহলের। সবার মনেই প্রশ্নরা দানা বেঁধেছিল রনক স্যার আর নূর ম্যামকে নিয়ে। রিশা উপস্থিত থাকায় কেউ কোনো রকম প্রশ্ন করার সুযোগ পেল না। রিশা বাড়ি চলে যেতে চাইলে কুহু জানালো একটু পর যাবে সে। অনেকদিন পর বেরিয়েছে, তার উপর আজকে বেজায় মন খারাপ তার। খানিকক্ষণ পর রনকের ছুটি, দুজন একসঙ্গে যাবে ভেবে চলে গেল রিশা। এই গরমে বসে থাকতে ভালো লাগছে না তার। রিশা চলে যেতে রনকের টপিক নিয়ে কথা তুলল নয়ন। একে একে বাকিরা তাল মেলালো। নিশ্চুপ ছিল কুহু। সবার মুখে মুখে এসব শুনতে ভালো লাগছে না তার। চোখে আবারও জলেরা ভিড় জমাতে চাইছে। মনে হচ্ছে এখানে আর কিছুক্ষণ থাকলে কান্না লুকিয়ে রাখা দুষ্কর হয়ে যাবে। চট করে উঠে দাঁড়ায় কুহু। করিডোর পেরোনোর সময় কুহুকে ক্যাম্পাসে লক্ষ্য করেছে রনক। ক্লাস চলাকালীন বারবার বাইরে খেয়াল করছিল কুহুকে। আচমকা রিশাকে সঙ্গে না দেখে ভারী অবাকই হলো। ভাবনার মাঝেই দেখলো আরিয়ানের পিঠে ধুপধাপ কিল বসাচ্ছে কুহু। খিলখিল করে হাসছে ছেলেটা। মুহূর্তে মেজাজ তুঙ্গে উঠে গেল রনকের। রাগে চল শক্ত হয়ে আসলো। হাত ঘড়ি দেখে নিল সে। মিনিট 5-এর মধ্যে পরবর্তী ক্লাসে যেতে হবে তাকে। চাইলেও আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। রিকশায় পাশাপাশি বসে আছে রাতিমার রিশা। রাস্তায় হঠাৎই দেখা লোকটার সঙ্গে। একই রাস্তা ধরে যাবে বলে নিজের রিকশায় ডেকে নিল রিশা। রাতিমের গোছানো কথাগুলো খুব ভালো লাগে তার। চমৎকার ব্যক্তিত্বের পুরুষ। হাসিমুখে কত রকম কথা বলে যাচ্ছিল রাতিম। আড়াআড়িভাবে সূর্যরশ্মি পড়েছে ফর্সা কপাল গালে। মুহূর্তে জায়গাটা রক্তিম হয়ে উঠেছে। বিষয়টা দৃষ্টি এড়ায়নি রিশার। খানিকক্ষণ আগে মন প্রচণ্ড খারাপ থাকলেও এখন অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। রাতিম ভাই ঠিকই বলেছেন, তিনি মন ভালো করে দেওয়ার স্পেশালিস্ট। তার উপস্থিতি মস্তিষ্কে ডোপামিনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিষণ্ণ ভাব কেটে গেছে যেন। রাতিমের প্রতিটা কথা বলার ভঙ্গিমা খুব নিখুঁত আর যৌক্তিক। আচমকা রিশার ওড়নায় তীব্র টান অনুভব হতেই ভাবনা থেকে ছিটকে বেরিয়ে আসলো সে। ততক্ষণে রিকশার চাকায় সম্পূর্ণ ওড়না পেঁচিয়ে গলায় টাইট হয়ে লেগে গেল রিশার। অত্যল্পকালে নিঃশ্বাস আটকে গেল তার। ভয়ানক আটকে উঠল রাতিম। দ্রুত গলায় থাকা ওড়নাটা ঢিলে করার প্রয়াসে টেনে ধরল। চিৎকার করতে রিকশা থেমে গেছে অনেকক্ষণ আগে। আশপাশ থেকে জনতার হইচই শুরু হয়ে গেল। কোনো রকমে টেনে ওড়নাটা খুলে নিল রাতিম। গলার অনেকাংশে ঝুলে গেল। চোখ মুখ খিচে ঘন ঘন দম ফেলল রিশা। গলা ব্যথা হয়ে গেছে তার। রাতিম বারংবার পাগলের মতো জিজ্ঞেস করে যাচ্ছে রিশার কষ্ট হচ্ছে কিনা, হসপিটালে নিয়ে যাবে কিনা। জলে ভাসা চোখ নিয়ে বিচলিত চিন্তিত রাতিমের মুখে তাকালো রিশা। এই ছেলেটা না থাকলে আজ সত্যিই মরে যেত সে। আশেপাশের ভিড় কমে এসেছে। ওড়না প্রায় ছিঁড়ে গেছে অনেক জায়গায়। সেটা রাস্তায় পড়ে আছে অবহেলায়। রিশার কৃতজ্ঞ ভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে গা থেকে নিজের শার্টটা খুলে দিল রাতিম। তার পরনে এই মুহূর্তে একটা সফেদ স্যান্ডো গেঞ্জি। রিশা আশ্চর্যে কথা বলতে পারল না। রাতিম জানে রিশা পোশাক আশাকে যথেষ্ট ভদ্রতা বজায় রাখে। ওড়না দিয়ে গা সম্পূর্ণই ঢাকাই থাকে। এরকম পরিস্থিতিতে সবাই তাকে দেখছে, সেটা ভালো লাগছে না রাতিমের। নিশ্চুপ শার্টটা গায়ে জড়িয়ে নিল রিশা। থমথমে দৃষ্টি রাখলো নিচে। পাশে একটা 10-12 বয়সী মেয়ে ফুল হাতে দাঁড়িয়েছিল। সবার মতো দাঁড়িয়ে সেও হয়তো দুর্ঘটনা দেখছিল। কি ভেবে যেন মেয়েটা এগিয়ে আসলো। মুক্তার মতো দাঁত নিয়ে হেসে বলল, আপনি ভাবির অনেক ভালোবাসেন তাই না ভাইজান? মেয়েটির মুখে এমন কিছু শুনবে ভাবেনি রাতিম। রিশা মাথা তুলে তাকালো অবাক দৃষ্টিতে। রাতিম অপ্রস্তুত হলো। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিল মেয়েটিকে। হাতে থাকা গোলাপ থেকে একটা গোলাপ নিয়ে রাতিমকে দিয়ে বলল মেয়েটি, এটা ভাবিরে দেন, টাকা লাগবো না। রিশা এবার অস্বস্তিতে পড়ে গেল। রাতিম কিছু বলার পূর্বে মেয়েটির হাত থেকে গোলাপ নিয়ে নিল রিশা। ব্যাপারটা কেন যেন অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে দিল রাতিমকে। পকেট থেকে মানি ব্যাগ বের করে মেয়েটিকে 100 টাকার একটা নোট দিল সে। মেয়েটি নিতে নারাজ। রাতিম জানালো খুশি হয়েই দিয়েছে সে। পরক্ষণে টাকা নিয়ে চলে গেল মেয়েটা। রাতিমের অনুমতি পেয়ে রিকশা চালাতে আরম্ভ করলেন চালক। রিশাকে সহজ করতে বলল রাতিম, মেয়েটা খুব সুন্দর মনের, সেই জন্য হয়তো ফুল বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। প্রতিদিন কত মানুষের খুশির কারণ হয়, মেয়েটা হয়তো নিজেও জানে না। অবশ্য কাউকে খুশি করতে পারলে তার মূল্য অর্থ দিয়ে বিচার করা যায় না। ফুল একটা জীবন্ত ভালোবাসা, আর ভালোবাসাও টাকা দিয়ে পরিমাণ হয় না। ভেবে দেখো, মেয়েটার প্রতিনিয়ত খুশি, ভালোবাসা বিক্রি করে চলেছে।
রাতিমের কথায় পদে পদে মুগ্ধ হয় রিশা। যার ভাবনা সুন্দর সে সত্যি সুন্দর মনের মানুষ। ঘড়িতে রাত 11টা। বাড়ি ফেরার পর কুহুর সঙ্গে কোনো রকম কথা বলেনি রনক। আরিয়ানের সঙ্গে বাড়ি ফিরেছে মেয়েটা, অথচ রনকের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি। সন্ধ্যার পর মেয়েটা দেখার পায়নি রনক। আজকে ঘটনা বোধহয় মনে দাগ কেটেছে ভালোই। যাই হোক, মান ভাঙাবে না সে, অবুঝের মতো বসে থাকবে। এবার নির্বোধ মেয়েটা বুঝুক কতখানি কষ্ট হয়। আচমকা রুমের লাইট বন্ধ হয়ে গেল। ভাবনার জল ছিন্ন হলো রনকের। তৎক্ষণাৎ বাইরে তাকালো সে। আশেপাশে প্রতিটি বিল্ডিংয়ে আলো জ্বলছে। বাসা থেকে উঠে দাঁড়াতেই সামনে এক টুকরো পিঙ্গল আলো জ্বলে উঠল। তাতে কুহুর মোহনীয় রূপ ভেসে উঠল। এক হাতে সাদা রঙা মোমবাতি আর অপর হাতে কিছু একটা নিয়ে ধীর পায়ে হেঁটে আসলো কুহু। পরনে গাঢ় নীল রঙা শাড়ি। আশ্চর্যের মুখ হয়ে গেল রনক। সে কি ঘুমের ঘোরে, নাকি এটা স্বপ্ন, নাকি কুহুর বেশে কোনো রূপবতী পরীর আগমন ঘটল? বিস্ময়ে চোয়াল ঝুলে গেল রনকের। চোখের পলক ফেলতে ভুলে গেল সে। মুখোমুখি এসে দাঁড়িয়ে রনকের সামনে ডান হাত তুলে ধরল কুহু। ছোট একটা চকলেট কাপকেক। সেদিকে দৃষ্টি পড়তেই ভুরু কুচকে আসলো রনকের। এইটুকু কেক নিয়ে এসেছে কেন বোকা মেয়েটা? এই ছোট্ট কেকটা দেখে অবাক হওয়ার কিছুই নেই। প্রথমত, আমি আপনার উপর অভিমান করেছি। দ্বিতীয়ত, আপনার জন্মদিন পালন করতেও ইচ্ছে করছিল। রাগের কারণে এই ছোট্ট কেকটা নিয়ে এসেছি। আর আপনার মতো পুরুষের এটাই প্রাপ্য। কুহুর কথায় আশ্চর্যে মুখ হয়ে গেল রনক। ততক্ষণে খাটের পাশ টেবিলে মোমবাতি রেখে পুনরায় রনকের মুখোমুখি এসে দাঁড়ালো কুহু। ঠোঁটের কোণে হাসি রেখে রনকের দিকে ছুরি বাড়িয়ে ধরল। ভুরু উঁচিয়ে বলল রনক, এইটুকু কেক কাটতে আবার নাইফের প্রয়োজন আছে নাকি? তোমার মাথায় সমস্যা আছে বলে অন্যের মাথাও খারাপ হবে ভেবেছো? রনকের কথা মুহূর্তে রাগ ধরিয়ে দিল কুহুকে। সুন্দর মুহূর্তটুকু ঠিক বিগড়ে দিল লোকটা। সন্ধ্যা থেকে বসে বসে রোমান্টিক মুভি দেখে জন্মদিন পালনের এই আইডিয়াটা পেয়েছে সে। শুধু কাপ কেকের বুদ্ধিটা তার নিজের। ভেবেছিল রনক ভাই খুশি হবে, ওটা মেজাজ খারাপ করে দিচ্ছে। চোখ মুখ শক্ত করে রনকের বক্ষস্থলের ঠিক বাম পাশে ছুরি ঠেকিয়ে ধরল কুহু। টি শার্ট ভেদ করে সূক্ষ্ম খোঁচা স্পষ্ট টের পাচ্ছিল রনক। নির্নিমেষ দৃষ্টি ফেলে আবছে আলোয় কুহুর রাগেই চোখে মুখে তাকিয়ে রইল সে। নাকের পাটা ফুলিয়ে বলল কুহু, নাইফ এনেছি, আপনার বুক চিরে হৃৎপিণ্ড বের করে ফেলবো। তাই যেন অন্য কোনো মেয়ে আপনার হৃদয়ে না থাকে। তারপর চোখ দুটো খুঁচিয়ে তুলে নেব, যেন পরনারীর দিকে তাকাতে না পারেন। বাম হাতে ছুরিটা মুঠো করে ধরল রনক। অপর হাত কুহুর কোমরের পেছনে রেখে টেনে নিল কাছে। হকচকিয়ে উঠল কুহু। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। ঘরলাগা দৃষ্টি রনকের কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিয়ে বলল, এত কষ্ট করে মারবার তো কোনো প্রয়োজন নেই। এত আয়োজন করে সামনে এসে দাঁড়ালে তোমার রূপেই তো ঘায়েল হয়ে মরে যাব। নয়তো একবার বলে দেখো, কলিজা কেটে হাতে দিয়ে দিব। রনককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল কুহু। শক্ত পুরুষালী হাত তার উন্মুক্ত কটিদ্বয় স্পর্শ করতে মৃদু কেঁপে উঠল যেন। কিছু বলতে গিয়েও পারল না কুহু। জানালা গলিয়ে বাতাস আসছে সুরসুর করে। পর্দা দুলছে বেগতিক। যে কোনো সময় মোমবাতি নিভিয়ে দিবে দিবে ভাব। রনকের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে কুহু। কোনো রকম তুতলিয়ে বলল সে, কেক কাটবেন না? কুহুর হাত থেকে ছুরি নিয়ে ফেলে দিল রনক। অপর হাত থেকে কেক নিয়ে কামড় বসালো তাতে। বাকি কেকটুকু কুহুর মুখে পুরে দিল। বিস্ময়ে চোখ গোল গোল হয়ে গেল কুহুর। এটো কেকটা তাকে খাইয়ে দিল। কিছু বলতে গেলে ঠোঁটের মাঝে আঙ্গুল রেখে কথা থামিয়ে দিল রনক। বাঁকা হেসে বলল, এত রাগের মাঝেও আবার জন্মদিনটা পালন করতে ভুলে যাওনি তুমি? এর মানে কি দাঁড়ায় নির্বোধ মেয়ে? একটু তো নিজেকে বুঝতে চেষ্টা করো, তাহলেই অন্যের অনুভূতি সহজে বুঝতে পারবে। কতটুকু বলেই কুহুকে কোলে তুলে নিল রনক। জড়টা সংকোচবোধ ক্রমেই জেকে ধরল কুহুকে। এত কষ্ট করে সেজে আসলো, অথচ রনক ভাই কোনো প্রশংসাই করলো না, ভালো করে দেখলো না পর্যন্ত। এই ছেলের মাথায় নির্ঘাত উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঘুরছে। খাটে এসে পেলব বিছানায় কুহুকে নামিয়ে দিল রনক। আচমকা ধপ করে নিভে গেল মোমবাতিটা। ভয়ে কুহুর সর্বাঙ্গ কাটা কাটা করে তুলল। অন্ধকারে রনকের অবয়ব বোঝা যাচ্ছে। কুহুর দিকে ঝুঁকে আছে সে। আটোসাটো করে বাঁধা খোপাটা হাত বাড়িয়ে খুলে দিল রনক। মুহূর্তে পৃষ্ঠদেশ ছড়িয়ে গেল কালো মেঘের মতো কেশগুচ্ছ। চোখ বুজে ফেলল কুহু। রনক ভাইয়ের সান্নিধ্যে তার হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিল। গালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতেই ভয়ানক চমকে উঠল। চোখ মেলবার সাহস করে উঠতে পারল না। শ্বাস আটকে রইল যেন। দ্রুত খাট থেকে পা নামিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো কুহু।
আঁচল টানে পড়তেই থমকে গেল। দুহাত অনবরত দোলাই মলাই করতে লাগলো। কোনো রকম জড়ানো স্বরে জানালো, রিশা তাকে ডেকেছে অনেকক্ষণ আগেই। আবছা আধারে মুস্কি হাসলো রনক। কুহুর পরিস্থিতি এই মুহূর্তে বুঝতে পারছে সে। তাকে এভাবে উত্তাল সমুদ্রের ন্যায় অশান্ত করে দিয়ে তো পালাতে পারে না মেয়েটা। সহজে ছাড়বেও না রনক। উঠে দাঁড়িয়ে কুহুকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কুহুর গলা যেন শুকিয়ে কাটকাট অবস্থা। এই মুহূর্তে তৃষ্ণার্ত গলা একটুখানি জলের স্পর্শ না পেলে নির্ঘাত মারা পড়বে সে। রনকের ভারী নিঃশ্বাস আস্তে পড়ছে কুহুর গ্রীবাদেশে। বরফের মতো জমে যাচ্ছে কুহু। 21 বছরের জীবনে এত ভয়ানক অনুভূতির কবলে বোধহয় কখনো পড়েনি সে। ঘাড়ের পেছন থেকে চুল সরিয়ে কানের পাশে ফিসফিস করে বলল রনক, পুরুষ সকল যুদ্ধ ক্ষেত্রে জয়ী হয়ে ফিরলেও অনুভূতির যুদ্ধ তাকে কাবু করে ফেলে সহজে। তোমার এত সাজসজ্জা সবই তো আমার জন্য, তাহলে কেন পালাতে চাইছো বোকামে? কুহু কোনো উত্তর দিতে পারল না। সবকিছু তালগোল পাকালো তার। যেচে বাঘের গুয়ায় ধরা দিয়েছে সে। কুহুকে ফের কোলে তুলে নিল রনক। জড়তা বুঝিয়ে এবার সম্পূর্ণ গলাধকরণ করে নিল কুহুকে। কুণ্ঠায় পায়ের তলানে শিরশিরিয়ে উঠল কুহুকে। বিছানায় শুয়ে দিয়ে গলায় ওষ্ঠ ডুবিয়ে দিল রনক। অত্যল্পকালে ভয়ানক কেঁপে উঠল কুহু। কোনো রকমে বলে উঠল, নারী রূপে পরাজিত হয় কাপুরুষ। আপনি বীর পুরুষের মতো ভালোবেসে ছুঁয়ে দিন, আমি বিনা দ্বিধায় সম্পূর্ণ উজাড় করে দিব নিজেকে। কথাগুলো বলতে বলতে কুহুর গলা ধরে আসলো। আচমকা মাথা তুলে তাকালো রনক। অন্ধকারে কুহুর মুখের অবস্থা ঠিক বুঝতে পারল না। ভুরু কুচকে প্রশ্ন ছুড়ল, কি বলতে চাইছো? এলোমেলো শাড়ি নিয়ে কোনো রকম উঠে বসলো কুহু। নিজেকে জড়সড় করে নিয়ে বাইরে দৃষ্টি রাখলো। সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে তার। আজকের ঘটনাটা কিছুতেই ভুলতে পারছে না। শাহিনুর মাহি ম্যামের সঙ্গে হেসে কথা বলছিল রনক ভাই। তার উপহার স্বরূপ দেওয়া ঘড়িটা বাসায়ও নিয়ে এসেছে। এদিকে কুহু যে অভিমান করেছে সেটুকু বুঝতে পারেনি। মান ভাঙিয়েছে, তাহলে কোনো অধিকারে ছুঁয়ে দিচ্ছে। নারীর রূপই কি পুরুষের কাছে সব? ভাঙ্গা স্বরে বলল কুহু, আমি সেজেছি সেটা কি খেয়াল করেছেন আপনি? শুরুতে এসেই বলেছি আমি অভিমান করেছি, কারণ জিজ্ঞেস করেছেন আপনি, উল্টো এটোকে খাইয়ে চুপ করিয়ে দিয়েছেন আপনি আমায়। মহারানীর ভেতরে কি চলছে এতক্ষণে বুঝতে সক্ষম হলো রনক। অভিমানের কারণটা তার জানা। কুহু তার জন্য এত সেজে গুজে আসায় ভীষণ ভালো লেগেছে। আগে পিছে ভাবনায় আর কিছু আসেনি। অবশ্য নতুন করে এই বোকা মেয়ের রূপের আর কি বর্ণনা দিবে। বহু আগে থেকেই তো কুহু তার নজরবন্দী। সত্যি বলতে আজকে শাহিনুর মাহি ম্যাম কী রঙের ড্রেস পরে এসেছে সেটাও খেয়ালে ছিল না রনকের। সর্বক্ষণ আজ কুহুর চিন্তা ছিল মস্তিষ্ক জুড়ে। ভেবেছিল আজ বুঝি বাসায় রনকেরটা ঘটিয়ে দিবে মেয়েটা। অথচ পরিস্থিতি ভিন্ন দেখে এক মুহূর্তের জন্য সব ভুলে বসেছিল সে। কিয়ৎক্ষণ ভেবে বলল, ও আচ্ছা, তা কিসের জন্য রানী এলিজাবেথের অভিমান শুনি? চোখমুখ শক্ত করে বলল কুহু, আজকে তো নীল শাড়িতে শাহিনুর ম্যামকে খুব সুন্দরী লাগছিল। অন্য কেউ নীল শাড়ি পরলেও চোখে পড়ে না, না? পড়বে কি করে? রুমের লাইট তো শুরুতেই বন্ধ করে দিয়েছো তুমি। আমার চোখে কি দৈব শক্তি আছে যে অন্ধকারে সব দেখতে পাবো? কুহুকে রাগিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে কথাগুলো বলল রনক। মেয়ে মানুষ হচ্ছে জগতের সবচেয়ে আশ্চর্য প্রাণী। এদের মনে কখন কি চলে বোঝা মুশকিল। একটু ভুল হলেই পুরুষ তুমি শেষ। এই মুহূর্তে রনকের ঠিক এই অবস্থা। কুহু কোনো উত্তর দিল না। কাছে নাকি বুঝতে পারল না রনক। উঠে গিয়ে আলো জ্বালিয়ে দিল। চুপচাপ বসে আছে মেয়েটা। ফের কুহুর সামনে এসে বসে বলল রনক, মানলাম আমি কাপুরুষ, তাই তোমার রূপে মজে গিয়েছিলাম। তুমি তো বীর নারী, ভালোবেসে ছুঁয়ে দিতে পারো। আমি নিজেকে তোমার জন্য উজাড় করে বসে আছি, দেখো। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো কুহু। ক্রুব্ধ দৃষ্টি ফেলে বলল, নির্লজ্জ কোথাকার। ভালোবাসার মাঝে নির্লজ্জ বলে কোনো শব্দ হয় না। এখন আবার এটা বলো না তুমি আমাকে ভালোবাসো না, নয়তো শাহিনুর ম্যামকে নিয়ে এত রেগে যেতে না, আর আমার অনুভূতি নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে না। আচমকা তেড়ে আসলো কুহু। দুহাতে রনকের টি-শার্ট আটকে ধরল। দাঁত চিবিয়ে বলল, ভালোবাসি না আমি আপনার মতো বেহায়া পুরুষকে। আরেকবার যদি ওই শাহিনুর নামটা উচ্চারণ করেছেন শুনেছি আপনার জিভ কেটে ফেলবো আমি একদম। চোখে মুখে কৃত্রিম ভয় টেনে বলল রনক, না প্লিজ, আমি সারাক্ষণ শুধু কুহু কুহু উচ্চারণ করবো। বউ ছাড়া কিছুই বুঝবো না। এত সুন্দরী বউ যার ঘরে আছে সে পুরুষ কেন বাইরে নজর দিবে বলো? থতমত খেল কুহু। নিজের কথাই নিজেই ফেসে যাচ্ছে মনে হচ্ছে। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে দৃষ্টি নিচু করল সে। হাতের বাঁধন আলগা করতেই খপ করে হাত ধরে নিয়ে বলল রনক, ছাড়ছো কেন?
কাছে যখন এসেছো একটু নমনীয় তো হতে পারো মেয়ে। কখনো কখনো রাগ জেদ হিংসার মানে অন্য কিছুও হয়। কতটুকু বলেই কুহুকে বুকের সঙ্গে চেপে ধরল রনক। শব্দ করে হাসল খানিক। নির্বোধ মেয়ের অন্তর তো সে স্পর্শ করেই ফেলেছে। এখন মেয়েটার মুখ থেকে শোনবার পালা। ততদিন অনুভূতির সঙ্গে যুদ্ধ করেই হয়তো দিন কাটাতে হবে রনককে। কুহু নড়ল না, ঘাপটি মেরে রইল শক্তপোক্ত বক্ষস্থলে। রনক খানিক অবাকই হলো। পাগলাটে বউকে কতখানি বশে আনতে পেরেছে কে জানে। আচমকা রনকের হাতে দৃষ্টি পড়তেই বিচলিত হয়ে উঠল কুহু। বাম হাত কেটে গিয়ে লম্বাটে গাঢ় লাল দাগ বসে আছে, রক্ত জমাট বেঁধে আছে। হাত নিজের কাছে টেনে নিয়ে বলল কুহু। হাতটা কাটলো কি করে? রনকের অবাক দৃষ্টি কুহুর চিন্তিত মুখপানে। মেয়েটার চোখে মুখে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। নির্নিমেষ দৃষ্টি রেখেই বলল সে। তখন নিজের হৃৎপিণ্ড রক্ষা করতে গিয়ে বোধহয় হাত কেটে ফেলেছি, যেভাবে বুকে ছুরি বসিয়ে দিয়েছিলে। কুহুর চোখে মুখে অপরাধীর ছাপ পড়ল। দ্রুত নেমে গেল সে ফার্স্ট এড বক্স আনতে। রনক বেশ মনোযোগ নিয়ে কুহুর কাণ্ড দেখছিল। বেখেয়ালি মেয়েটার যে শাড়ি গলিয়ে শুভ্র রঙা ওদর বেরিয়েছে সেদিকে ভ্রুক্ষেপ আছে। মাথা খানিক ঝাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নিল রনক। কখন নেশা ধরে খেই হারিয়ে যায় ঠিক নেই। যেমনটা কিছুক্ষণ আগে ঘটেছিল, জগৎ ভুলে রূপবতীর মায়ের জালে ফেসে গিয়েছিল একদম। হাত কখন কেটেছে সেটুকু টের পর্যন্ত পায়নি, অথচ কেটেছে অনেকখানি। এখন কি জ্বালা করছে? কোমরে আঁচল গুজে রনকের সামনে এসে বসলো কুহু। তুলাতে স্যাবলন লাগিয়ে রনকের হাত ড্রেসিং করতে আরম্ভ করলো। এই মুহূর্তে খোলা চুলে খুব আদুরে লাগছে কুহুকে। নিবিষ্ট দৃষ্টি ফেলে দেখে যাচ্ছে রনক। খুব করে ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিক। শুভ্র ফুল গম্ভীর ভরাট স্বরে বলল সে। আর কখনো শাড়ি পরে হুটহাট আমাকে এভাবে সারপ্রাইজ দেবে না। দেখবে হার্ট অ্যাটাক হয়ে যাবে, না তো তোমার চোখে নির্লজ্জ পুরুষ বনে যাব। রনকের কথা শুনে কেবল দৃষ্টি তুলে তাকালো কুহু। চোখ রাঙালো, কিঞ্চিত মৃদু হাসলো রনক। সাদা গজ বের করে খুব যত্ন নিয়ে হাত বাঁধতে শুরু করলো কুহু। তপ্ত শ্বাস ফেলে গালে হাত রেখে তাকিয়ে রইল রনক। অপর পাশের মানুষটার যত্নে আচরণে যখন ভালোবাসা প্রকাশ পায় তখন অনুভূতি মায়া আরো দ্বিগুণ হয়ে যায়। রাতিমের শার্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রিশা। কালকে জোরপূর্বক ডাক্তারও দেখিয়েছে। আসার সময় ফোন নম্বরও দিয়ে গেছে। বলেছে সুযোগ পেলে শার্টটা ফিরিয়ে দিতে। কাল সারা রাত একটা বিষয় ভেবেছে রিশা। তার প্রতি রাতিম ভাইয়ের যত্ন খেয়াল অন্যরকম ছিল। তবে একটা বিষয় খুব খারাপ লাগছে রিশার। কালকে এতবার বলার সত্ত্বেও বাড়িতে আসেনি রাতিম ভাই। নিজেকে কেমন অকৃতজ্ঞ মনে হয়েছে রিশার। এখন শার্টটা কেচে ফেরত দিবে কিনা এটা নিয়েও দোনোমনো ভাব লাগছে। দেখে মনে হচ্ছে একদম নতুন ফ্রেশ চেক শার্ট। কাচতে গেলে ভাঁজ নষ্ট হবে। খানিকক্ষণ পরে ভার্সিটির জন্য বেরোবে রিশা। তারপর ফোন করেই না হয় রাতিম ভাইকে ফিরিয়ে দিবে শার্টটা। তপ্ত শ্বাস ফেলে শার্ট ভাঁজ করতে বসলো রিশা। রিশু জানো সর্বনাশ, তলে তলে এত কিছু। কার শার্ট এটা? প্রেমিক জোটালি কবে তুই? আর আমায় বলি না, এটা অবিচার। কুহুর এক নাগারে বলা কথাগুলো শুনে শার্ট রেখে হাত ভাঁজ করে দাঁড়ালো রিশা। তাকে কিছু বলার তো সুযোগ দিবে। এগিয়ে এসে শার্ট হাতে তুলে নিয়ে উল্টোপাল্টা দেখে নিয়ে বলল কুহু। বাহ, খুব চমৎকার। ভাবি হয়ে গেছি বলে কি বান্ধবীর পথ থেকে নামিয়ে দিবি তুই আমায়? তুই চুপ করবি? না জেনে শুনে বকবক করেই যাচ্ছিস। আমার ব্যাপারটা তো তুই জানিসই। জীবনে একজন পুরুষকে মনে ধরেছিল, আর সেটা আশফিক ভাই। তাহলে তুই ছেলেদের শার্ট কেন কিনতে গেলি? এটা একদম পরিস না রিশু, বিচিরে লাগবে তোকে। কপাল চাপড়ে বলল রিশা। বলতে তো দে আমায়। চুপ করে দাঁড়িয়ে রইল কুহু। মাথা কাত করে সায় জানালো। তপ্ত শ্বাস ফেলে কালকের পুরো কাহিনী খুলে বলল রিশা। কুহু ভয় পেয়ে গেল শুনে। ভাগ্যিস কোনো অঘটন ঘটেনি। শেষে রিশার মুখে রাতিম নাম শুনতে স্তব্ধ হয়ে গেল কুহু। বুড়ো কুচকে শুধালো। রাতিম ভাই? রিশার হুট করে মনে হলো রাতিম ভাইকে তো কখনো দেখেনি কুহু। ওনাকে নিয়ে কোথাও হয়নি তার সঙ্গে দেখা, না চেনারই কথা। কুহু এক অন্য জগতে হারিয়ে গেছে মুহূর্তে। রাতিম নামের ছেলের সঙ্গেই তো তার বিয়ে হওয়ার কথা ছিল। তপ্ত শ্বাস ফেলে বলল রিশা। আরে তুই চিনবি না, রৌনক ভাইয়ের বন্ধু হয়। একবার এসেছিল আমাদের বাসায়। রাস্তায় অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে। আজকে তোর সঙ্গেও পরিচয় করিয়ে দিব। ভাবনা জাল ছিন্ন হতেই বলল কুহু। কোন রাতিম ভাই? মানে আমার বিয়েও তো রাতিম নামের কারোর সাথে ঠিক হয়েছিল। এটাই এবার সেই ছেলে নয় তো? কুহুর সন্ধিয়ান গলা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল রিশার। এই কথাটা বেমালুম ভুলে গিয়েছিল। অবশ্য কুহুর সঙ্গে যার বিয়ে ঠিক ছিল তাকে দেখেনি রিশা। তার সম্পর্কে শুনেছে শুধু। শব্দ করে হেসে বলল রিশা। তুইও না, মানে এখনো আগের চিন্তায় পড়ে আছিস।
তোকে না বলছি সব ছেড়ে ছুড়ে আমার ভাইয়ের প্রতি মন দে। তোর সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটার বড় বোন আর দুলাভাই এসে তোর বিয়ে ঠিক করে গিয়েছিল। আর আমি যার কথা বলছি তার কোনো বড় ভাই বোন নেই, ভাই আছে একটা ছোট, এবার এইচএসসি দিয়েছে। কুহুর মুখ থেকে চিন্তা সরল না। রিশা গভীর মগ্ন হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। কুহুর হাতে দৃষ্টি পড়তেই দেখলো আটা মাখানো, মানে অর্ধেক কাজ রেখে চলে এসেছে মেয়েটা। ঘড়িতে তাকিয়ে দ্রুত তাড়া দিল রিশা। হকচকিয়ে উঠল কুহু। পরক্ষণে রিশাকে বলল নাস্তার জন্য ডাকতে এসেছে সে। কথাটুকু বলেই ভোদর দিল। আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে রনক। পরনে ছাইরাঙা ফুল হাতার শার্ট আর কালো রাঙা ফর্মাল প্যান্ট। এক হাতা গোটানো হলেও কাটা হাতের টা গোটাতে পারল না। ঘড়ি পড়ার সময়ও ঘটল বিপত্তি। কাটা হাত নিয়ে তৈরি হতে বেশ হিমশিম খেতে হয়েছে তাকে। শার্টের বোতাম লাগাতে গিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিল। সেই সকালে যে এই রুম থেকে বেরিয়েছে নির্বোধ মেয়েটা, এখন আসার নামগন্ধ নেই। কাল রাতের কথা মনে হতেই ওষ্ঠজোড়ে ঈষৎ হাসি ফুটে উঠল রনকের। কালকে ঘুমের ভাব ধরে পড়ে না থাকলে বোধহয় কুহুর ওই চমৎকার রূপটা চোখে ধরা দিত না। মাঝরাতে রনকের কাটা হাতটা নিজের কাছে টেনে নিয়ে ছোট ছোট চুমু খেয়েছিল মেয়েটা। চোখ ভিজে উঠেছিল জলে। মৃদু ফোফানোর শব্দ হচ্ছিল। অন্ধকারে ঠিক অনুভব করছিল রনক। সে মুহূর্তে বিশ্ব জয় করা ছিল, আনন্দ হচ্ছিল তার। ইচ্ছে করছিল অবধ মেয়েটাকে বুকে টেনে নিতে আর চোখের জলটুকু শুষে নিতে। বহু কষ্টে নিজেকে সংবরণ করেছে রনক। কুহুর ওই মুহূর্তটুকু সে দেখে ফেলেছে, এটা বুঝতে দিতে চায়নি। সম্পূর্ণ তৈরি হয়ে বিছানা থেকে ওয়ালেট নিয়ে পকেটে পুড়তে পুড়তে বেরিয়ে আসলো রনক। ডাইনিংয়ে আসতে সর্বপ্রথম কিচেনে দৃষ্টি গেল। বেশ মনোযোগ নিয়ে কাজ করছে কুহু। একটু পরেই তাকে ভার্সিটিতে যেতে হবে। হাতে খুব একটা সময়ও নেই। টেবিলে নাস্তা সাজাচ্ছেন শারমিন বেগম। নিজের প্লেটে মনোযোগী হয়ে শান্ত স্বরে বলল রনক, মা, কুহু তো ভার্সিটিতে যাবে, দেখো তো ওর কাজ শেষ হয়েছে কিনা। ছেলে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন শারমিন বেগম, হ্যাঁ, নাস্তা অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে। সারাদিন আমি একা কাজ করি, তাই কুহুকে বললাম দুপুরের রান্নার জন্য কিছুটা কাজ এগিয়ে দিয়ে যেতে। বিয়ে হয়ে গেছে, এখন যদি না শেখে, সংসার না বোঝে, তাহলে আর কবে করবে বলো? পড়াশোনা করলেও সংসারের কাজ তো করতেই হবে। মার কথার প্রত্যুত্তরে কিছু বলল না রনক। চুপচাপ খাওয়াই মনোযোগী হলো। কিছুক্ষণের মাঝে রিশা উপস্থিত হলো। কিচেনে কুহুকে দেখে বুড়ো কুচকে এগিয়ে গেল সে। চপিং বোর্ডে সবজি কাটছে কুহু। এক প্রকার টেনে টুনে কুহুকে নিয়ে আসলো রিশা। আর কিছুক্ষণ এখানে থাকলে আজকের ভার্সিটি যাওয়া হবে না কুহুর। মেয়ের এরূপ আচরণ ভালো লাগেনি শারমিন বেগমের। বিয়ে হলে বুঝবে সংসার কি। অন্তত মায়ের কষ্টটা বোঝা উচিত ছিল রিশার। তপ্ত শ্বাস ফেলে রুমে চলে গেলেন তিনি। কুহু নিশ্চুপ দাঁড়িয়ে আছে। খানিক শক্ত গলায় কুহুকে তৈরি হয়ে আসতে বলল রনক। কাজ আছে বলে রিশা একটু তাড়া নিয়ে বেরিয়ে গেল। নাস্তা শেষ করে রুমে চলে আসলো রনক। ততক্ষণে কুহু তৈরি হয়ে গেছে। সাদা আর আকাশি রঙা মেশেল কুর্তি পরে নিয়েছে। চুল বাঁধার সময় পেছন থেকে রনক তাকিয়ে দেখছিল মনোযোগ নিয়ে। আয়নায় অবশ্য রনককে খেয়াল করছিল কুহু। অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে লোকটা। ঈষৎ লজ্জা পেল কুহু। কয়েক কদম এগিয়ে এলো রনক। ঘড়িটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে বলল পরিয়ে দিতে। কিঞ্চিত থতমতো খেলো কুহু। কাটা হাতটা টেনে নিল নিজের হাতে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে বলিয়ে দেখলো করুণ দৃষ্টি ফেলে। পরক্ষণে সোনালি রঙা ঘড়িটা রনকের লোমশ হাতে যত্ন নিয়ে পরিয়ে দিল। কুহুর সামনে পড়ে থাকা কাটা চুলগুলো কানের পেছনে গুজে দিল রনক। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বেরিয়ে গেল কুহু। বাঁকা হেসে বিড়বিড় করে বলল রনক, কুহু বেরোতেই শারমিন বেগমের মুখোমুখি হলো। কেমন এক গাম্ভীর্যতা তার মুখাবয়ব জুড়ে। একটুখানি হাসলো কুহু। জানালো ভার্সিটি যাচ্ছে সে। কোনো রকম উত্তর দিলেন না শারমিন বেগম। মুখখানা মলিন হয়ে আসলো কুহুর। মনে মনে ভেবে রাখলো আজকে রাতের সব কাজ একাই করবে সে। রনক বেরিয়ে আসতেই টুকিটাকি জিনিস আনার কথা বললেন শারমিন বেগম। সায় জানিয়ে চলে গেল রনক। বাইক বের করে নিল। শারমিন বেগমের কপালে ভাঁজ পড়ল। ছেলেকে পই পই করে নিষেধ করেন বাইক চালাতে। একমাত্র ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হয় তার। মায়ের কথা বাধ্য ছেলের মতো মানে রনক। তবে আজ কেন কথার বরখেলাপ করছে? এই মুহূর্তে মায়ের মনের অবস্থা বুঝতে পারছে রনক। এমনিতে দেরি হয়ে গেছে আজ। তার উপর রিশা নেই, তাই বাইকে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। খুব বেশ খুশি হয়ে এগিয়ে গেল। এতক্ষণ চিন্তা হচ্ছিল পৌঁছাতে দেরি হয়ে যাবে। বাইক থাকতেও যে কেন ব্যবহার করেন না রনক ভাই, সেটাই বুঝে উঠতে পারে না সে। অযথা গাড়ি ভাড়া দেওয়ার মানে হয়? রনকের সামনে দাঁড়িয়ে বলল কুহু, এখন থেকে আপনার বাইকে করে ইউনিভার্সিটিতে যাব, ওটা আর অযথা ফেলে রাখবেন না। শারমিন বেগম ছেলেকে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। এখন তো সে বিবাহিত। মায়ের কথার কোনো মূল্য আছে নাকি? বউ যেটা বলবে সেটাই শুনবে।
লম্বা লম্বা পা ফেলে চলে গেলেন তিনি। রনক হতভম্ব হয়ে তাকিয়ে রইল মায়ের যাওয়ার প্রাণে। পরের সপ্তাহে ভার্সিটিতে নবীনবরণ, সে আয়োজনের পূর্ব প্রস্তুতি চলছে। দ্বিতীয় বর্ষ থেকে শুরু করে বাকি বর্ষ পর্যন্ত সকল শিক্ষার্থীদের নৃত্য, গান, কবিতা, বিভিন্ন পারফরমেন্স করার সুযোগ আছে। ছেলেদের দলের দায়িত্ব শাহিনুর মাহি ম্যামের কাছে। তিনি স্বেচ্ছায় দায়িত্ব না নিলেও ছেলেপেলারা তার কাছে এসে নামের লিস্ট ধরিয়ে দিল। রূপসা, সোহা, নয়ন আর আরিয়ান অপেক্ষায় আছে কুহু আর রিশার। রূপসা একক নৃত্য করবে, এর জন্য সপ্তাহখানেক তাকে রিহার্সাল করতে হবে ভার্সিটির নৃত্যশিল্পী কনকের কাছে। নয়ন আর আরিয়ান সোহাকেও জোরাজোরি করলো। বরাবরের মতো নাকচ করে গেল সে। স্টেজে উঠলেই হাত পা কাঁপে সোহার, তার দ্বারা নৃত্য করা সম্ভব নয়। আরিয়ান ইচ্ছে প্রকাশ করলো যুগল নৃত্য করবে সে। সবাই যেন ভূত দেখার মতো চমকালো। নয়ন চোখের পলক ফেলতে ভুলে গেল। এসবে শুধু রূপসার আগ্রহ আছে, তাছাড়া এসবে তাদের বন্ধু মহলের কেউ মাথা ঘামায়নি। সোহা কণ্ঠস্বর টেনে নয়নের উদ্দেশ্যে বলল, তুই তাহলে বাকি যাবি কেন রে? গান গাইতে পারিস? 1 মিনিট, তুই না সারাক্ষণ বই পড়িস? আবৃত্তি করতে পারিস অন্তত? বিরস মুখে বলল নয়ন। তোর এসব নৃত্য আবৃত্তি ছেলেদের সাথে যায় না। পার্সোনালি আমার মনে হয় আর কি, আরিয়ান আর রূপসা মিলে যুগল নৃত্য করুক, বরং আমরা উপভোগ করি, এটাই ভালো হবে। পাশ থেকে রূপসা বলল, আমি একক নৃত্যে নাম দিয়ে ফেলেছি, ওসব যুগল নৃত্য আমাকে দিয়ে হবে না। আস্তে আস্তে বলল নয়ন। আরিয়ান, তুই পার্টনার পাবি কোথায়? এত কিছু রেখে যুগল নৃত্য করতে ইচ্ছে হলো তোর? নয়নের কথা থামিয়ে দিয়ে বলল সোহা, আরে রিশা আর কুহুকে আসতে দে আগে। হতে পারে দুজনের মধ্যে একজন রাজি হয়ে গেল আরিয়ানের সঙ্গে নাচতে। আচমকা দৌড়াতে দৌড়াতে আসলো কুহু। সবার সামনে এসে হাঁপিয়ে গেল, ঘন ঘন দম ফেলল। রূপসা পেছনে তাকিয়ে দেখে নিয়ে প্রশ্ন করল, কি রে, রিশা কই? নিজেকে শান্ত করে নিয়ে বলল কুহু, কি জানি, অনেকক্ষণ আগেই তো চলে এসেছে ও। নয়ন বলল, দেখ, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে হয়তো কোথাও। সবার মাঝে নৃত্যশিল্পী কনক আসলেন। আরিয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন সে পার্টনার জুগিয়েছে কিনা। আজকের পর আর কারো নাম নেওয়া হবে না। আরিয়ান চট করে বলল, হ্যাঁ পেয়েছি ম্যাম, কুহু আর আমি যুগল নৃত্য করব। কুহুর দিকে এক পলক তাকিয়ে কাগজে দুজনের নাম টুকে নিয়ে চলে গেলেন নৃত্যশিল্পী কনক। পাশ দিয়ে যাচ্ছিল রনক। কথাটা স্পষ্ট শুনেছে সে। কুহু হতবুদ্ধি হয়ে সবার দিকে তাকিয়েছে। আরিয়ানের কথা বোধগম্য হলো না তার। কুহুর অবাক চাহনি দেখে রূপসা এগিয়ে এসে বুঝিয়ে বলল সব। মুহূর্তে রেগে গেল কুহু, তেড়ে গেল আরিয়ানের দিকে। স্কুলে থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে কুহু নৃত্য করত, এটা সবারই জানা। তবে তখন ছোট ছিল সে, এখন এসবে কোনো আগ্রহ নেই। অথচ আরিয়ান তার থেকে মতামত নেবে না। আরিয়ানের পিঠে ধূপধাপ কিল বসল কুহু। আরিয়ান বেশ অনুনয়নের স্বরে বলে যাচ্ছে রাজি হতে। এবারই প্রথম পারফরমেন্স তার, খুব আশা করে নাম দিয়েছে সে। দূর থেকে দুজনে কাণ্ড দেখছিল রনক। মনে হচ্ছে কুহু বাড়াবাড়ি করছে। চোখ মুখ কাঠিন্য হয়ে আসলো তার। হাতে কি হয়েছে আপনার? চিকন মেয়েল ইশারে পাশ দিয়ে তাকালো রনক। শাহিনুর মাহি দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে রাগ দ্বিগুণ হলেও সেটা দমিয়ে দিল সে। হাসার চেষ্টা করলো সন্ধিয়ান গলায়, ফের বলল শাহিনুর মাহি, দেখে মনে হচ্ছে কারোর জন্য ইচ্ছাকৃত হাত কেটেছেন। কার জন্য করেছেন এমন পাগলামি? কে সেই সৌভাগ্যবতী? একটা মানুষকে সরাসরি ব্যক্তিগত প্রশ্ন করাটা মূর্খের কাজ। এই মুহূর্তে শাহিনুরকে বুদ্ধিশূন্য মনে হলো রনকের। দূরে কুহুর দিকে দৃষ্টি রেখে উত্তর দিল সে, আপনি তো নিজের মতো উত্তর ভেবেই নিয়েছেন ম্যাম, তাহলে অযথা জিজ্ঞেস করছেন কেন? তার মানে কোনো মেয়ের জন্যই হাত কেটেছেন? আমি সম্পূর্ণ বোধবুদ্ধি সম্পূর্ণ একজন পুরুষ। পাগল ছাড়া নিজের ক্ষতি কেউ করে বলে মনে হয় না। তবে এসব নিরর্থক প্রশ্ন করার মানে কি বুঝলাম না। বুঝতে পারছেন না নাকি বুঝেও না বোঝার ভান করছেন? প্রেমে পড়লে মানুষ পাগলামিও করে। জানা নেই এই বিষয়ে, তবে এতটুকু বলতে পারি আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। আমার চিন্তা ভাবনাও সুন্দর, আমার কথা বলার ধরনও যৌক্তিক। অন্যকে ব্যক্তিগত প্রশ্ন করারও কোনো বাজে অভ্যাস নেই। রনকের শেষের কথায় অপমানিত বোধ করল শাহিনুর মাহি। কিছুটা দূরে একদল শিক্ষার্থী দাঁড়িয়ে দেখছিল রনক আর শাহিনুরকে। বিষয়টা বরাবরের মতো বিরক্তি ধরালো রনককে। এসব বিষয় খুব নাজুক হয়, যা ঘটে না তা নিয়েও রটে বিশ্রীভাবে। ভিড়ের মাঝে হুট করে কুহুকে দেখতে না পেল না রনক। বুড়ো কুচকে ক্যাম্পাসে চলে আসলো সে। সামনে আরিয়ানকে দেখলো হেঁটে কোথাও একটা যাচ্ছে, হাতে লাল টকটকে একটা জবা ফুল। রাগে চল শক্ত হয়ে আসলো রনকের। আরিয়ানকে ডাকলো কাছে। আরিয়ান হাসি মুখে এগিয়ে এসে সালাম জানালো। রনকের মুখ থমথমে গম্ভীর দেখালো। আরিয়ানের আপাদমস্তক দেখে নিয়ে সালামের উত্তর দিয়ে বলল সে, পড়াশোনার কি অবস্থা?
কদিন বাদে ইনকোর্স পরীক্ষা মাথায় আছে? আরিয়ানের হাসিটুকু নিমেষে বিলীন হয়ে গেল। রনক স্যার বলতে সবাই একটু ভয়ই পায়। সবকিছুতে বেশ কড়াকড়ি নিয়ম তার। নিয়মের বাইরে এক চুল ছাড় দেন না। সুদর্শন হলেও কোনো মেয়ের সাহস নেই চোখ তুলে ভালো মতো দেখবার। মেয়েরা যা প্রশংসা করে দূর থেকেই আর সামনাসামনি ভয়ে সেধিয়ে থাকে। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল আরিয়ান। জি স্যার, আছে মাথায় পরীক্ষার কথা। তোমার পরিবারে কি কেউ নৃত্যশিল্পী আছে? এই ধরো তোমার বাবা, কাকা কিংবা ভাই, হতে পারে তোমার দাদা। কারণ ছেলেরা নাচের প্রতি কমই ঝুঁকে। আমার জানা মতে কম বেশি যারা নৃত্যের সাথে জড়িত থাকে তারা বংশগতভাবে পেয়ে থাকে। রনক স্যারের কথাই লজ্জাবোধ করলো আরিয়ান। সেটুকু তার মুখাভাবে স্পষ্ট ফুটে উঠল। না মানে আমার বংশের কেউ নাচের সঙ্গে জড়িত নয় স্যার। আমার পরিবারে ওসব কেউ পছন্দও করে না। এমন ফাংশনে টুকটাক নাচ সবাই করে। আরিয়ানের কথার সঙ্গে এসব মাথা ছাকালো রনক। পকেটে হাত পুরে নিয়ে বলল, কথাটা ভুল বললে। সবাই এসব ফাংশনে নৃত্য করতে পছন্দ করে না। আর নিজের পছন্দ ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক নয়। যদি ঠিকঠাক নৃত্য জানো, অভিজ্ঞতা থাকে, তাহলেই পারফরমেন্স করো। পরে দর্শক যেন তোমার নাচের প্রতি আগ্রহ না হারায়, সময় নষ্ট মনে না করে। রনক স্যারের কথায় কনফিডেন্স লেভেলে একেবারে কমে গেল আরিয়ানের। শখাই এক প্রকার নাম লিখিয়েছিল সে। এখন যদি ঠিকঠাক নৃত্য করতে না পারে তাহলে ভার্সিটিতে তাকে নিয়ে হাসাহাসি হবে। মাথায় একরাশ চিন্তা নিয়ে প্রস্থান করলো আরিয়ান। রনক আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে কুহুকে খুঁজতে লাগলো। এই মেয়ে কি একদণ্ডও শান্তি দিবে না? একটা ছেলে জোর করেছে নাচার জন্য, মুখের উপর না বলে দেওয়া যেত না? নাকি রনকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? কুহুকে দেখা গেল পাশের ভবনের 3 তলায় উঠছে, সাথে 2টো মেয়ে। আপাতত ক্লাস না থাকায় দ্রুত সেদিকে এগিয়ে গেল রনক। লম্বা লম্বা পা ফেলে মুহূর্তে উঠে গেল উপরে। পাশে রনককে দেখে রূপসার সোহা দাঁড়িয়ে গেল। সালাম জানালো, তাদের সঙ্গে কুহুও তাল মেলালো। রনকের তীক্ষ্ণ দৃষ্টি কুহুর মাঝে নিবদ্ধ। থমথমে মুখে রিশা কোথায় জানতে চাইল রনক। হঠাৎ কুহুর মনে হলো রিশা তো এখনো আসেনি। ঠোঁট উল্টে বলল সে।